আসসালামু আলাইকুম। জব বেসিক ম্যাথ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মনোরঞ্জন আছি আপনাদের সাথে। যারা গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে 25 তারিখ, 26 তারিখ, মে মাসের 2 তারিখ, মে মাসের 3 তারিখ ভাইবা পরীক্ষা দিবেন, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। এখানে আমরা বিগততে দেখেছি ভাইবা পরীক্ষায় 1 থেকে 1 মিনিট অথবা 2 মিনিটের মধ্যে ভাইবা রুম থেকে বের করে দিচ্ছে। যাদের বের করে দিচ্ছে তাদের অবশ্যই ওইখানে তাদের দেখার পরে তাদের মনে হয়েছে যে আসলে তারা আনফিট। যেসব কারণগুলোর কারণে তাদের কাছে মনে হয়েছে যে আপনি আসলে আনফিট, সেই কারণগুলো আমি এখানে 20টা কারণ লিখে রাখছি। সেই 20টা কারণ আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব যে এই কারণগুলো যদি আপনাদের মধ্যে থাকে বা এই ভুলগুলো যদি আপনাদের মধ্যে থাকে, আপনার চাকরি কখনোই হবে না বা আপনাকে ভাইবা রুমে আপনাকে বেশি সময় রাখবে না। তো আর একটা বিষয় আছে যে এখানে যে ভাইবা প্রার্থী যে পরিমাণ ভাইবা দিতে গেছে এই পরিমাণ প্রার্থী তারা নিবে না। এখানে এমন কিছু প্রার্থী নিবে যেগুলো মনে হবে দেখে তাদের মনে হয়েছে যে এরাই যোগ্য, তাদের কিন্তু নিবে। তো সেই জন্য আপনাকে অবশ্যই এখানে টেকনিক্যালি এবং কৌশলী হয়ে তারপরে ভাইবা দিতে হবে। তো আমি আলোচনা করব আজকে যাদের বিশেষ করে 25 তারিখ মানে কালকে আর আগামী 26 তারিখ যাদের ভাইবা পরীক্ষা আছে, সেটা বরিশাল আর যশোর। তো এখন দেখেন, বরিশাল রেঞ্জ থেকে আপনারা ভাইবা দিবেন 1792 জন, আর যশোর রেঞ্জ থেকে ভাইবা দিবেন 1104 জন। এই যে 1792 জন আপনাদের কিন্তু সবারই চাকরি হবে না। এখানে সর্বোচ্চ চাকরি হলে দেখা যাবে যে 300 ছেলে মেয়ের চাকরি হবে। আর এখানে 1104 জন যে ভাইবা দিবেন যশোর রেঞ্জ থেকে, এইখানে সর্বোচ্চ চাকরি হলে আপনাদের 200 বা 250 জনের চাকরি হতে পারে। তো আর বাদ বাকি যারা আছেন তাদের সবারই কিন্তু এখান থেকে বাদ দিয়ে দিবে। তো এখন ঘটনা দেখেন, মে মাসের 2 তারিখ আর 3 তারিখ যাদের ভাইবা আছে সেটা চট্টগ্রাম, কুমিল্লা আর সিলেট রেঞ্জ। তো সিলেট রেঞ্জের মধ্যে এই কয়েকটা জেলার ভাইবা অনুষ্ঠিত হবে, কুমিল্লা রেঞ্জে এই কয়েকটা জেলা ভাইবা অনুষ্ঠিত হবে, আর চট্টগ্রাম রেঞ্জে এই কয়েকটা জেলার ভাইবা অনুষ্ঠিত হবে। তো চট্টগ্রাম রেঞ্জ থেকে ভাইবা পরীক্ষা দিবে 867 জন, কুমিল্লা রেঞ্জ থেকে ভাইবা পরীক্ষা দিবে 666 জন, আর সিলেট রেঞ্জ থেকে ভাইবা পরীক্ষা দিবে 859 জন। এখানে কিন্তু সবারই চাকরি হবে না। যারা বিশেষ করে যোগ্য প্রার্থী তারা কিন্তু এখানে চাকরি পাবেন। আর আপনি যোগ্য প্রমাণ করতে হবে এটা ভাইবা রুমে, ভাইবা বোর্ডে। তো ভাইবা বোর্ডে যেই নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে তারই কিন্তু এখানে চাকরিটা হবে। তো এখন আমরা আসি যে কারণগুলোর কারণে ভাইবা রুম থেকে আপনাদের 1 থেকে 2 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের বের করে দিচ্ছে। আবার এর মধ্যে থেকে এমন কিছু স্টুডেন্ট তারা খুঁজে বের করছে যাদের কিন্তু ভাইবা তারা 4 থেকে 5 মিনিট এবং 7 মিনিট পর্যন্ত ভাইবাতে প্রশ্ন করছে। তো এখন ঘটনা যাকে কোনো প্রশ্নই করতেছে না ভাইবা বোর্ডে, তার চাকরিটা কিভাবে হয়? তাকে তো জাস্টিফাই করতেছে না, যে সে আসলেই প্রার্থী হিসেবে কেমন, বা যাদের জাস্টিফাই করতেছে না তাদের চাকরিটা কিভাবে হয় এটা বুঝতে হবে। তো এখন আমরা আসি যাতে আপনাকে ভাইবা রুমে 2-4টা প্রশ্ন করে এবং আপনার সম্পর্কে জানার চেষ্টা করে বা আপনি চাকরি করবেন কিনা এই কথাটা জিজ্ঞেস করে। তো এইভাবে আপনি রুমে যাওয়ার চেষ্টা করবেন। তো আমরা দেখবো যে আপনাদের জন্য কিছু সতর্কবার্তা আছে। সেই সতর্কবার্তাগুলো কি সেটা আমরা এখানে দেখার চেষ্টা করবো। এখানে আমি টোটাল 20টা কারণ লিখে রাখছি। 20টা কারণ আমি একটা করে বলে দেওয়ার চেষ্টা করবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এখন আমরা আসি প্রথমে ভাইবা বোর্ডে বা ভাইবা রুমে 1 থেকে 2 মিনিটের মধ্যে বের করে দিচ্ছে। এটার কারণগুলো প্রথম যে কারণ সেটা যে আপনার পোশাক। ভাইবা রুমে যদি আপনার পোশাক মার্জিত এবং কি যেটাকে বলা হয় আপনাকে যদি সুন্দর না লাগে, তাহলে দেখা যাবে যে আসলে আপনি এখানে ভাইবাতে যান নাই, মনে হবে যে আপনি এখানে কোনো একটা সাধারণ জায়গায় গেছেন। তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই আপনার পোশাক ঠিক করবেন, পোশাক ঠিক করে তারপর ভাইবাতে যাবেন। তারপর বডি ল্যাঙ্গুয়েজ। এখন আপনি রুমে ঢোকার পরে আপনার সাথে কিন্তু 2-4টা কথা বলে বা আপনার কথা শুনে কিন্তু বোঝা যাবে যে আসলে আপনি কোন ধরনের বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন বা কোন ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আপনার মুখ থেকে বের হচ্ছে। তো আমি সেজন্য বলবো যে অবশ্যই আপনি শুদ্ধ এবং সুন্দর ভাষায় এখানে গিয়ে কথা বলার চেষ্টা করবেন। এই প্রথম ইমপ্রেশনে যদি আপনাকে দেখি মনে হয় যে না আপনি আনফিট, আপনাকে কিন্তু চাকরি দিবে না, এটা স্বাভাবিক। তারপরে আপনার কাগজপত্র, মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখানে দেখেন যে অনেকে এই কাগজপত্র ভুল নিয়ে গেছেন। আপনাদের কিন্তু দেখা গেছে যে অনেকেরই 1 মিনিটও রাখে নাই ভাইবা বোর্ডে। আপনাকে ঢুকছেন, কাগজপত্র দেখার সাথে সাথে আপনাকে বলছে আপনি আউট বা আপনি চলে যান বা আপনার চাকরি হবে না। এরকম অনেক প্রার্থী আছে যাদের সরাসরি বলছে যে আপনার চাকরিটি হবে না। এরকম বলছে, প্রার্থীর সামনে বলে দিচ্ছে যে আপনার চাকরি হবে না। যখন বলছে যে কেন হবে না বা কি সমস্যা বা আমার চাকরি স্যার কেন হচ্ছে না, এরকম যখন জিজ্ঞেস করছে তাকে আবারও বলছে না আপনার চাকরি হবে না, আপনার কাগজপত্রের সমস্যা আছে। তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই কাগজপত্র ঠিক করে নিয়ে তারপরে ভাইবা রুমে যাওয়ার চেষ্টা করবেন। এটা খুবই মেজর একটা ইস্যু।
তারপরে হচ্ছে নিজের গেট আপ ঠিক করবেন। আপনি হচ্ছে ভাইবার রুমে ঢোকার আগে অবশ্যই আপনার গ্রুমিং ঠিক করে তারপরে হচ্ছে আপনি ভাইবার রুমে ঢোকার চেষ্টা করবেন। নিজেকে হচ্ছে ভাইবার রুমে যখন আপনি ঢুকবেন তাদের সামনে হচ্ছে আপনি যতটুকু সম্ভব হয় বিনয়ী আচরণ করবেন, বিনয়ীভাবে কথা বলবেন। তাদের কাছে আপনি নিজেকে ক্ষুদ্র এবং ছোট করে হচ্ছে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমরা আসি যে বিষয়গুলো আপনাদের জানতে হবে এবং কি ভাইবার রুমে এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে পরিবার সম্পর্কে যখন জানতে চাইবে তো আপনার পরিবার সম্পর্কে আপনি বিস্তারিত বলার চেষ্টা করবেন। অনেকে আছে কি মানে পরিবার সম্পর্কে দেখা গেছে যে বলতে চান না, মানে সংকোচ বোধ করেন। আপনি পরিবারটা আসলে কিভাবে চলতেছে বা আপনি হচ্ছে এই পরিবারের মধ্যে কতটুকু কন্ট্রিবিউশন করছেন এটা হচ্ছে আপনি এখানে বলার চেষ্টা করবেন। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পারিবারিক যে বিষয়টা। তো তারপরে হচ্ছে আমরা আসি যে যারা হচ্ছে বিবাহিত আছেন তারা হচ্ছে এখানে খুলে বলার চেষ্টা করবেন যে আপনি আসলে যে বিবাহিত বা আপনার হচ্ছে ছেলে সন্তান বা হচ্ছে কি বলে বাচ্চা কাচ্চা আছে, বিশেষ করে মেয়েরা বা আপুরা, তো আপনারা এই বিষয়টা এখানে ক্লিয়ার করার চেষ্টা করবেন। তো এটা জিজ্ঞেস করলে আপনারা এখানে সুন্দর করে বলার চেষ্টা করবেন। তো তারপরে হচ্ছে আমরা আসি যে চাকরিটি আপনার কতটুকু প্রয়োজন এটা গুছিয়ে বলার চেষ্টা করবেন। এবং কি যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার চাকরিটি কেন প্রয়োজন বা আপনি চাকরিটি কেন করতে যাচ্ছেন, এরকম কিন্তু প্রশ্ন আমি আমাদের ভিডিওতে অনেক বলেছি। যারা আমাদের সাজেশন সংগ্রহ করেছেন সাজেশনের মধ্যে এরকম অনেক প্রশ্ন দেওয়া আছে, বা এই যে এই টাইপের প্রশ্নগুলো করলে আপনারা কিভাবে আনসার দিবেন সেগুলো কিন্তু আমাদের সাজেশন এবং আমাদের চ্যানেলের ভিডিওর মধ্যে দেওয়া আছে। আপনারা দয়া করে এখান থেকে দেখে নেবেন। আর যারা হচ্ছে আমাদের সাজেশন এখনো সংগ্রহ করেন নাই, আমাদের সাজেশন সংগ্রহ করেন, আমাদের ফর্মুলা, আমাদের হচ্ছে এই ভিডিও ক্লাসগুলো দেখেন, আমার কথা মতো চলেন, অবশ্যই আপনাদের ভাইবা ভালো হবে। আর আমার বিশেষ করে আমার কথা মতো যারা হচ্ছে ভাইবা দিচ্ছেন বা হচ্ছে চলছেন তাদের ভাইবা ভালো হচ্ছে। আর যারা বেশি পাকনামি করছেন বা হচ্ছে নিজের থেকে এক্সট্রা মানে বুঝিয়া তারপর ভাইবা দিতে গেছেন, দেখা গেছে তাদের হচ্ছে ভাইবাটা ভালো হয় নাই। তো এখন হচ্ছে আমরা আসি যে 10 নাম্বার আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কাগজপত্র ভুল আছে কিনা এটা বারবার আপনি চেক করবেন। চেক করে ঠিকঠাক আপনি কাগজপত্র নিছেন কিনা এটা যাচাই বাছাই করে তারপরে হচ্ছে ভাইবার রুমে যাবেন। আর ভাইবার রুমে হচ্ছে কাগজপত্র চাইলে মানে যখন আপনার কাছে কাগজপত্র যাবে আপনি সুন্দর করে ফাইলটা দিবেন ওইখানে, যাতে হচ্ছে আপনার এসএসসি আমি বলি এসএসসি আর হচ্ছে এইচএসসি সার্টিফিকেট, তারপরে হচ্ছে এনআইডি কার্ড, এনআইডি, এই 3টা জিনিস যাতে কোনোভাবে কম না থাকে, ঠিক আছে। এই 3টা জিনিস আপনার ঠিকঠাক থাকতে হবে। তারপরে হচ্ছে অনেকের থাকে যে বিবিএর সার্টিফিকেট থাকে বা বিএর সার্টিফিকেট থাকে বা মাস্টার্সের সার্টিফিকেট থাকে, সেগুলো নিলেও হবে। যদি বলেন যে আমি এগুলো নিব না তারপরেও হবে। তো কিন্তু ঘটনা হচ্ছে যে এই 3টা কাগজ আপনাকে অরিজিনাল যেটা সেটা থাকতেই হবে। এখন হচ্ছে আমরা আসি তারপরে যে বিষয়টা আপনাদের ধারণা রাখতে হবে সেটা হচ্ছে অনেকে আছেন যে গণিতে দুর্বল, তো প্রশ্ন করছে এরকম কিন্তু ভাইবা বোর্ডে দেখা গেছে সরাসরি আপনার এমন কিছু প্রশ্ন করছে যে যাদের হচ্ছে দেখে মনে হয়েছে যে আপনি হিসাবে একটু কাঁচা বা আপনি হিসাব কম পারেন বুঝেন, বা আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আসলে হিসাবটা পারবেন কিনা, তারা আপনাকে যাচাই করার জন্য কিন্তু এরকম অনেক প্রশ্ন করছে। যে যেমন হচ্ছে 5,000 টাকার কিস্তি, এই 5,000 টাকা যদি হচ্ছে এই কিস্তি নেয় এখানে 10% ইন্টারেস্ট যোগ করবে, 10% সুদ যোগ করবে, তাহলে এই দেখেন 5,000 টাকার 10% সুদ কত আসবে সেটা হচ্ছে ধরেন হচ্ছে এখানে আপনার এই যেটাকে বলা হয় 500 টাকা। তো এখন হচ্ছে এই 500 টাকা যোগ করার পর 5,500 টাকা হচ্ছে। এখন এই 5,500 টাকা যদি 44টা কিস্তি হয়, আপনাকে জিজ্ঞেস করলো যে এই 44টা কিস্তি দিয়ে আপনি হচ্ছে এই 5,500 টাকাকে ভাগ করবেন, ভাগ করলে প্রতি কিস্তি কত করে আসতেছে এটা ভাইবা ওটা আপনাকে জিজ্ঞেস করছে। অথবা আপনাকে বলছে যে 10,000 টাকার এই 10,000 টাকার আপনার 10% সমান কত, বা 12% সমান কত, বা 5% সমান কত, এটা আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করছে অনেকেরই। তো আপনারা কিন্তু দেখা গেছে যে ওইখানে গিয়ে এই প্রশ্নটা আনসারটা দিতে পারেন না। আপনারা হচ্ছে ভাইবা বোর্ডে অনেকেই বলে ফেলছেন কি যে আমরা তো স্যার হচ্ছে এত অল্প সময়ের মধ্যে প্রশ্নটা আসলে ক্যালকুলেট করতে পারতেছি না বা দিতে পারতেছি না আনসারটা, এরকম অনেকেই বলে ফেলছেন। তো আপনারা যারা হচ্ছে ভাইবা দিবেন তাদের আমি বলবো যে এই যে পার্সেন্টেজের যে বিষয়টা এটা হচ্ছে আপনারা একটু ক্লিয়ার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। দরকার পড়লে হচ্ছে আপনি এই বিষয়গুলা মানে পার্সেন্টেজটা কিভাবে ব্যবহার করবেন, বা এই 1,00,000 টাকা বা 1,00,000 টাকা বা 2,00,000 টাকা বা 50,000 টাকা এই পার্সেন্টেজ কিভাবে খুব দ্রুত বের করে আপনারা আনসারটা দিতে পারেন, এটা একটু দেখার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আমরা আসি যে বিষয়গুলো আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে বিবাহিত আপু যারা আছেন তাদের কিন্তু আপনাদের একটা প্রশ্ন করবেই, সেটা হচ্ছে যে আপনি চাকরিটি কেন করতে চাচ্ছেন, বা আপনার স্বামীর সাথে আপনার হচ্ছে পারিবারিকভাবে আপনারা
কি মানে হচ্ছে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ না হচ্ছে পারিবারিক ভাবে আপনাদের কতটুকু হ্যাপি, ঠিক আছে, বা আপনাদের সংসারে আয় উন্নতিটা কেমন, বা আপনার স্বামী স্যালারিটা কত, তো এরকম প্রশ্ন কিন্তু আপনাকে ভাইবা বোর্ডে করবে। তো এইগুলো প্রশ্নগুলো আপনারা খুব হ্যান্ডেল করবেন, স্মুথলি হ্যান্ডেল করার চেষ্টা করবেন, এবং কি হচ্ছে আপনার যেটা ঘটতেছে সেটাই হচ্ছে আপনি এখানে বলার চেষ্টা করবেন, এবং কি হচ্ছে আপনি চাকরিটা আসলে কেন করতে চাচ্ছেন, বা আপনি নিজের পায়ের উপরে দাঁড়াতে চান নাকি হচ্ছে অন্যের কারো হচ্ছে বোঝা হয়ে থাকতে চান, বা আপনি পড়াশোনা করছেন একটা চাকরির জন্যই তো পড়াশোনা করছেন। তো আপনি এইভাবে সুন্দর করে বলার চেষ্টা করবেন, এবং আর্থিক অবস্থা যে একটা যে আপনি চাকরি করলে যে আপনার আর্থিক অবস্থা ভালো হবে এই জিনিসটা আপনি আপনার পরিবারের মধ্যে হচ্ছে বা আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন। তো এটা হচ্ছে আপনি একটু বোঝানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনাদের এখানে ভাইবা বোর্ডে ভাইবা পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে হচ্ছে 13 নম্বর যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যারা একেবারে বেকার আছেন, মানে হচ্ছে যে এখনো কোনো চাকরিতে ঢুকেন নাই, কোনো কাজ করেন না, বাবার সাথে হচ্ছে থাকেন বা হচ্ছে পরিবারের সাথে থাকেন, বা আপনার কোনো হচ্ছে ইনকাম নাই, তারা হচ্ছে আপনারা অবশ্যই ভাইবা বোর্ডে সুন্দর করে বলার চেষ্টা করবেন যে আসলে চাকরিটা আমাদের খুবই প্রয়োজন, এই বেকার অবস্থায় হচ্ছে আর থাকা হচ্ছে সম্ভব হচ্ছে না, বা আপনার যে অসুবিধাগুলো হচ্ছে যে বেকার থাকাটা কতটা কষ্টের, এই জিনিসগুলো আপনারা এখানে বোঝানোর চেষ্টা করবেন, এবং কি হচ্ছে বলার চেষ্টা করবেন যে একটা চাকরি হলে আপনার হচ্ছে বেকারত্ব বা বেকার জীবনটা এখান থেকে আপনি মুক্তি পান, মানে এই চাকরিটা খুবই আপনার প্রয়োজন, বা চাকরিটা হলে আপনার হচ্ছে একটা গতি হয়, ঠিক আছে। এই বিষয়টা আপনি একটু আপনার নিজের ভাষায় এখানে বলার চেষ্টা করবেন, এখানে যে মুখস্থ করে যেতে হবে এরকম কিন্তু না বিষয়টা, মানে আপনি যাতে সুন্দর করে তাদের বুঝাইতে পারেন যে আসলে আপনি একজন বেকার, আপনি খুবই অভাবের মধ্যে আছেন, এবং কি যেটাকে বলা হয় আপনি খুবই অসহায় ভাবে হচ্ছে আপনি দিনকাল কাটাচ্ছেন। তো এই বিষয়টা হচ্ছে তাদের সাথে বিনয়ী হয়েছে এটা আপনাকে বলতে হবে, তাহলে দেখা যাবে যে আপনার প্রতি তাদের একটা পজিটিভ চিন্তা ভাবনা আসবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে দেখবেন যে অবশ্যই আপনার ভাইবা ভালো হচ্ছে, আপনাকে ভাইবা বোর্ডে মার্কস দিচ্ছে, এবং কি আপনি এইখানে পাস করবেন ভাইবাতে। তারপরে হচ্ছে আরব যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আপনাকে এই প্রশ্নটা করবে ভাইবা বোর্ডে, সেটা হচ্ছে গ্রামের পরিশ্রমী যে ছেলে মেয়েগুলো আছে তাদের কিন্তু দেখলেই বোঝা যায় যে আসলে আপনি পরিশ্রম করবেন, ঠিক আছে। আর আপনাকে যখন জিজ্ঞেস করবে যে আসলে আপনি এই কি বলে এই পরিশ্রমটা করতে পারবেন কিনা, তাহলে অবশ্যই আপনি এই বিষয়টা ওখানে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে আপনি আসলে পরিশ্রম করতে রাজি, এবং আপনি এর আগেও পরিশ্রম করেন, বা হচ্ছে আপনার পরিশ্রম করার অভিজ্ঞতা আছে, ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে আপনি এখানে ক্লিয়ার করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে 15 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে পড়াশোনা নিয়ে কথা হবে। যারা হচ্ছে অধ্যয়নরত আছেন, বিশেষ করে অনেকে আছে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, বা হচ্ছে টাকা পয়সার সমস্যার মধ্যে ভুগতেছেন, এখন অনার্স থেকে নিয়ে বা থার্ড ইয়ারে পড়েন, এখন যদি আপনার একটা চাকরি হয় আপনি পড়াশোনাটা ছেড়ে দিয়ে আপনি চাকরিটাই কন্টিনিউ করবেন এবং পরিবারের হচ্ছে হাল ধরবেন। তো এই বিষয়টা যদি আপনি ভাইবা রুমে বুঝাইতে পারেন তাহলে অবশ্যই যারা অধ্যয়নরত আছেন তাদের চাকরি হবে। আর যদি বলেন যে হচ্ছে তারা যখন আপনাকে প্রশ্ন করবে বা আপনাকে উস্কানিমূলক কথা বলবে যে আপনি তো হচ্ছে এখনো পড়াশোনা করতেছেন, আপনি হচ্ছে এই চাকরিটা কেন ঢুকবেন, বা আপনি পড়াশোনা করাটাই বেটার মনে হচ্ছে, বা আপনি পড়াশোনা করলে এর থেকে ভালো চাকরি পাবেন, তখন যদি তাদের কথা শুনে আপনি তাদের মানে কথা মধ্যে সায় দেন, তাহলে দেখা যাবে যে আপনার হচ্ছে চাকরিটা এখানে হবে না। তারা তখন কিন্তু তারা বুঝে ফেলবে যে আসলে আপনি এখানে চাকরি করতে আসেন না, এখানে আপনি আসেন যে নিজেকে জাস্টিফাই করতে, চাকরিটি হয় কি হয় না, ঠিক আছে। তো এই বিষয়টা আপনাকে বুঝে শুনে আনসারটা দিতে হবে। তারপর হচ্ছে 16 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে পরিবারের উপার্জন নিয়ে কিন্তু আপনাকে এখানে প্রশ্ন করবে। এখন পরিবারের কে উপার্জন করে, আপনার বাবা উপার্জন করে নাকি ভাই করে নাকি আপনি উপার্জন করে পরিবার চালাই দিচ্ছেন, তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে ওইখানে বুঝাইতে হবে, ঠিক আছে, যে আপনি আসলে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে, আপনার বাবার টাকা চলতেছে পরিবার না আপনার টাকা চলতেছে, বা পরিবারে আপনার মানে আপনার পরিবারটা আসলে কোন অবস্থায় আছে। তো এই বিষয়গুলো কিন্তু ভাইবা রুমে প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করবে, আর অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করুক আর না করুক, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা আসি যে বিষয়টা আপনাদের জিজ্ঞেস করবে সেটা হচ্ছে চাকরি করবেন না কয়েকদিন চাকরি করে এখান থেকে চলে যাবেন। তো যখনই আপনাকে এই প্রশ্নটা করবে আপনাকে কিন্তু এই প্রশ্নটা যখনই করবে তখন কিন্তু আপনাকে বুঝার জন্য প্রশ্ন করবে যে আসলে কি আপনি এই চাকরিটা করতে চান নাকি হচ্ছে আপনি এখানে কিছুদিন চাকরি করার পর ছেড়ে দিবেন। এখন দেখেন তারা আপনাকে বুঝার জন্য কিন্তু এই সব প্রশ্নগুলো করবে এবং কনফিউশনমূলক প্রশ্ন করবে। তো এটা হচ্ছে আপনাকে ওইখানে ভালো করে বুঝাতে হবে যে আসলেই এই চাকরিটা আপনার জন্যই পারফেক্ট এবং আপনি হচ্ছে এই পারফেক্ট ব্যক্তিটা, ঠিক আছে। তারপরে হচ্ছে 18 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের এই চাকরিটি কেমন, বা এটা সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা আছে কিনা, বা এটা সম্পর্কে আপনি হচ্ছে একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে তারপরে হচ্ছে এই মানে ভাইবা দিতে যাবেন। এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক চাকরিটা কিন্তু মেনলি কাজটাই হচ্ছে যে কিস্তি উঠানো আর হচ্ছে গ্রাহকদের এই যে সঞ্চয় সম্পর্কে ধারণা দিতে হবে এবং তাদের থেকে কিস্তির সাথে সাথে সঞ্চয় সংগ্রহ করতে হবে, ঠিক আছে। আর তাদের হচ্ছে এই বীমা সম্পর্কে, যেমন হচ্ছে গ্রামীণ ব্যাংক কয়েকটা বীমা নিয়ে কাজ করে, এই বীমাগুলা
তাদেরকে বুঝাতে হবে যে আপনি হচ্ছে বিমা করেন বা আপনার হচ্ছে বিমাযোগ্য টাকাগুলা আমরা হচ্ছে একটা সময় পরে বা একটা এস্টিমেট লাইফের পরে আমরা আপনাকে ডাবল সুদ দিব বা 10% সুদ দিয়ে আপনার টাকাটা আমরা হচ্ছে আপনাকে পে করব, ঠিক আছে, বা আপনাকে হচ্ছে টাকাটা আমরা হচ্ছে দিব। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে এই ভাইবা রুমে এই যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের যে কাজগুলা এইগুলা কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে। তো এগুলো হচ্ছে আপনাকে সুন্দর করে এখানে বলতে হবে, ঠিক আছে। এইগুলো যদি হচ্ছে দেখা গেছে যে আপনি এই বিষয়গুলো আপনি ক্লিয়ার করতে পারেন ভাইবা রুমে, তাহলে তো কিন্তু দেখা যাবে যে আপনার প্রতি তাদের একটা যেটাকে বলা হয় পজিটিভ চিন্তা আসবে না। আসলেই হচ্ছে আপনি গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক চাকরিটির জন্য আপনি পরিশ্রম করছেন বা এই চাকরিটা আপনার জন্য আপনি হচ্ছে এই চাকরিটা পাওয়ার যোগ্য। তো এইভাবে হচ্ছে আপনাদের অবশ্যই ভালো করতে হবে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে আমরা সেই 19 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার, তো এরপরে আসি আমরা সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে এমন কিছু প্রশ্ন করবে, যেমন বলবে যে আপনার বাসা যদি থাকে রংপুরে, আপনাকে বলবে যে আমরা হচ্ছে আপনাকে চট্টগ্রাম হচ্ছে পোস্টিং দিব, তো আপনি এই চট্টগ্রাম থেকে চাকরি করতে পারবেন কিনা। তো এই যখন আপনাকে এই প্রশ্ন করবে তখন অবশ্যই আপনাকে মানে তাদের বুঝাইতে হবে যে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাকে চাকরি দেওয়া হোক, আমি চাকরি করবো, কারণ হচ্ছে চাকরির জন্য হচ্ছে আমি মানে আহামরি হয়ে পড়ে আছি বা এই চাকরিটা আমার লাগবেই, ঠিক আছে। তো এরকম হচ্ছে আপনাকে বুঝাতে হবে। আবার অনেকে আছে দেখা গেছে যে বাসা হচ্ছে ধরেন আপনার ঢাকা, আপনাকে পোস্টিং দিবে বললো যে হচ্ছে খুলনাতে, বা আপনার বাসা হচ্ছে খুলনা, পোস্টিং দিবে বললো সিলেটে। তো এরকম কিন্তু আপনাকে ভয় দেখানোর মতো কিছু প্রশ্ন করবে। এই প্রশ্নগুলো হচ্ছে আপনাকে ভয় পেলে চলবে না। আপনাকে এখানে বোঝাতে হবে আপনি একজন সৎ, সাহসী এবং কি হচ্ছে একজন পরিশ্রমী ব্যক্তি। আপনি হচ্ছে যে কোনো জায়গায় গিয়ে চাকরি করতে পারেন বা করবেন। তো এখন হচ্ছে আমরা আসি তারপরে সর্বশেষ যেটা বিষয়, আমি এটাকে নাম দিয়েছি যে কথার জাদু। আপনি যদি আসলে এখানে চাকরিটি পেতে চান, আপনাকে ভাইবা রুমে কথার জাদু হতে হবে। মানে কথার জাদু বলতে মানে কথা দিয়ে তাদেরকে হচ্ছে ম্যানেজ করতে হবে। কারণ হচ্ছে আপনি কাজ করতেই যাচ্ছেন মাঠ পর্যায়ে। যখন আপনি মাঠ পর্যায়ে কাজ করতে যাবেন তখন এখানে বিভিন্ন পেশার মানুষ থাকবে, যেমন হচ্ছে আপনার শিক্ষিত থাকবে, অশিক্ষিত থাকবে, তারপরে দেখা গেছে যে এখানে যে গ্রামের হচ্ছে অতি সাধারণ মানুষ থাকবে, বা আবার হচ্ছে গ্রামের উচ্চবিত্তরাও থাকবে। সবাই কিন্তু আপনার থেকে লোন নিবে বা আপনি হচ্ছে তাদের লোন বন্টন করবেন। তো এই যে সবার সাথে কথা বলে আপনি আসলে এই কাজটা ঠিক মতো সঠিকভাবে পরিচালনা করতে পারবেন কিনা, তো এই জন্য কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ হচ্ছে যেটাকে বলা হয় টেকনিক্যালি কিছু কথাবার্তা জানতে হবে, টেকনিক্যালি কিছু ধারণা থাকতে হবে। তো এই জন্য বলা হয় যে ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করার থেকে আপনার পার্সোনাল বিষয়ে ভাইবা বোর্ডে বেশি জিজ্ঞেস করে, বা পার্সোনাল বিষয়ে হচ্ছে আপনাকে স্টেটমেন্টটা বেশি নেওয়ার চেষ্টা করে। তো এইখান থেকে তারা বোঝার চেষ্টা করে যে আসলেই আপনি এই পদে চাকরি করার জন্য, এই পদটা যে চ্যালেঞ্জিং একটা বিষয়, সেই চ্যালেঞ্জটা আপনি মোকাবেলা করতে পারতেছেন কি না। ভাইবা বোর্ডে কিন্তু দেখা গেছে যে চোখে চোখ রেখে কথা অনেকেই বলতে পারে না, বা একজন মুখের দিকে তাকায় কথা বলতে পারে না। তো তাদের হচ্ছে ভাইভাতে কেন আপনাদের হচ্ছে এইখানে চাকরিটা দিবে। আপনি যদি তাদের সাথে দুইজন মানুষের সাথে কথা না বলতে পারেন, তখন আপনি যখন একটা পরিবারের কাছে টাকা উঠাইতে যাবেন, তো আপনি যদি হচ্ছে দেখা গেছে যে সেখান থেকে টাকাটা কিভাবে নিয়ে আসবেন যদি আপনি তাদের সাথে কথা না বলতে পারেন। তো অনেকেই আছে যে কথা বলা সমস্যা আছে, তাদের আমি বলবো যে অবশ্যই আপনাদের একটু আয়নার সামনে বসে প্র্যাকটিস করেন, বা একটু মানে কথাটা মানে আপনি যাতে বলতে পারেন, একটা কথা আপনাকে বললো সেটা রিপিট যাতে আপনি করতে পারেন এবং ওই জিনিসটা আপনি বুঝাইতে পারেন। তো যারা হচ্ছে এই কাজগুলো করতে পারবেন, মানে এই যে কথাগুলো আমি বললাম এইটা যাতে ঠিক আছে, তাদের চাকরি এখানে হবে। আর যাদের এই যে আমি এখানে 20টা কথা বলছি, তো এইখানে হচ্ছে এই যে আমি 20টা নিয়ম বলে দিলাম বা 20টা হচ্ছে যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা যদি আপনি ঠিক মতো উপস্থাপন করতে পারেন, অবশ্যই আপনার চাকরি হবে। তারপরে আমি বলবো যে সবার তো আর হচ্ছে এই কথা বলার মানে ধরন বা কথা বলার হচ্ছে অভিজ্ঞতা সবার সমান না। তো এখানে করার কিছু নাই, যাদের হওয়ার তাদের হবে, আর যদি না হয় তাহলে এখানে আপনি পরবর্তী অন্য কোনো চাকরির জন্য ট্রাই করবেন। আর সর্বশেষ আমি বলবো যারা হচ্ছে আমাদের ভাইবা শিট এখনো সংগ্রহ করে না, আমাদের ভাইবা শিটে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা বিভিন্নভাবে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। আমরা হচ্ছে আমাদের ভাইবা শিটটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন যে মোট 35টা প্রশ্ন আছে নিজের সম্পর্কে, মানে হচ্ছে আপনাকে ভাইবা বোর্ড যে প্রশ্নগুলো করবে, যেই জিনিসগুলো আমি হচ্ছে এখানে বোঝানোর চেষ্টা করলাম, সেগুলা এখানে 35টা প্রশ্ন আমি দিচ্ছি যে ব্যক্তিগতভাবে আপনাকে ঘায়েল করার জন্য বা ব্যক্তিগতভাবে বোঝার জন্য আপনাকে 35টা প্রশ্ন করবে ভাইবা বোর্ডে। এই 35টা প্রশ্ন থেকেই ভাইবা বোর্ডে ঘুরে ফিরিয়া সবাইকে প্রশ্নটা করতেছি। আর কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে। এখানে হচ্ছে দেখেন যে আমি এখানে হচ্ছে আমি 53টা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। গ্রামীণ ব্যাংক সম্পর্কে যদি আপনাকে প্রশ্ন করে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যত রকমের প্রশ্ন আছে সেগুলো মিলে আমি এখানে 53টা প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। আপনারা আমাদের ভাইবা শিট সংগ্রহ করেন, পড়েন, এখানে অবশ্যই আপনাদের ভাইবা ভালো হবে। আর আপনাদের ভাইবা নিয়ে আমি প্রচুর পরিশ্রম করছি, অনেক ঘাটাঘাটি করছি। তারপরে হচ্ছে আপনারা অনেকেই বলেন যে আপনাদের হচ্ছে না, হ্যাঁ। তো আমি তাদের বলবো যে আসলে আপনাদের কোনোভাবেই হবে না। আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন না, যদি ভালো করে দেখতেন প্রত্যেকটা ভিডিও আপনাদের
সবারই প্রাইভেট ভালো হইতো, এক কথা যেটা বলে। তারপরে চাকরি হোক আর না হোক সেটা হচ্ছে পরের বিষয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এর পরবর্তী ভিডিওতে আপনাদের কি সমস্যা আমাদের জানানোর চেষ্টা করবেন, আমরা হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা হচ্ছে কি ধরনের ভিডিও আপনারা চান আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের ভাইবা শিট যদি সংগ্রহ করতে চান আপনাদের এই নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে 01724246470। এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে মানে মেসেজ করলে হবে যে আমরা ভাইবা শিট নিতে চাচ্ছি। আর এই ভাইবা শিটের মূল্য হচ্ছে 100 টাকা। একটা কথা আমি বলবো যে আপনারা অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে বলেন যে আপনার এই কম আছে কিনা, মানে হচ্ছে কম নেওয়া যাবে কিনা। না, এটা হচ্ছে আমাদের এটা নির্ধারিত মূল্য 100 টাকা। আর যারা কমে বিক্রি করতেছে 60 টাকা 30 টাকা 50 টাকা তারা হচ্ছে তাদের মধ্যে বিক্রি করতে পারে। তারা হচ্ছে এক জিনিস, আমরা হচ্ছে আরেক জিনিস, ঠিক আছে। এক কথা যেটা বলে তাদের সাথে আমাদের কম্পেয়ার করে কোনো লাভ নাই, বা হচ্ছে তাদের সাথে আমি কম্পেয়ার হতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমাদের শীট ভালো লাগে বা আমাদের ক্লাসগুলো বা আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের শীট নেবেন। আর যদি আমার কথার মধ্যে কোনো দেখেন যে মারপিট আছে বা পেজগুজ আছে বা 2 নম্বরে আছে তাহলে আমাদের ভিডিও থেকে দূরে থাকার চেষ্টা করুন। এটি হচ্ছে আমি বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।